পশ্চিম বাংলার দাদারা তো এরকমই, কিছু পয়সা দিলে টক শোতে এসে মনে করেন যে তার বিরুদ্ধে গান বাজনা সবই শুরু করে দেয়। কারণ আমাদের দেশে সন্ত্রাসীরা যারা যায় তাদের মধ্যে তাদের তাদের টাকায় কিন্তু ভারতরা মদ খায়। ভারতের দাদারা তাদের টাকা মদ খায়, মদ টদ খেয়ে তাদের মনে করেন যে আপনার রহমান রে বানায় যায় রহিম। ভারতের সীমান্তে যারা আছে এরা তো সব মনে করেন চোরা কারবারি। ভারতের সীমান্তে এরা ফেন্সিডিল চোরা কারবারি, এরা মনে করেন যে গরু চোরা কারবারি। এরা বাংলাদেশটাকে নষ্ট করে, এরা কখনোই চায় না যে বাংলাদেশ ভালো থাকুক। বিজেপি বা আমাদের যারা আওয়ামী লীগ আছে, পতিত যারা পলায়নকৃত আওয়ামী লীগ, এরা টাকা পয়সা দিয়ে মনে করেন যে এই চ্যানেল গুলোরে বাংলাদেশের বিরুদ্ধে আপনার আছে গুজব চালাচ্ছে। যে ভারতের যে মিডিয়া এটা সম্পূর্ণ একটা গুজব মিডিয়া। তারা যাই বলুক না কেন, এখন বিশ্ব মিডিয়া এটা। আর ভয়েস অফ পিপলস দর্শকদের শীতের এই রাতে শুভেচ্ছা জানাই। আমার যারা সিনিয়র আছেন তাদের আমি জানাই অভিনন্দন। তো এখানে বিষয়টি হচ্ছে যে আপনার ভারত যে কার্যক্রমটি তারা চালিয়েছে, তার একটা পতাকা বৈঠক হয়েছে। তার রেজাল্ট হচ্ছে যে তাদের হেডকোয়ার্টারের নির্দেশ ব্যতীত কেউ সীমান্তে আর কোনো কিছু নির্মাণ করবে না। এটা হচ্ছে লাস্ট পতাকা বৈঠকে সিদ্ধান্তটি হয়েছে, আমি নিউজে দেখলাম। আর এখানে মূলত ভারত আছে বাংলাদেশকে তার আপনার একটা করায়ত্ত রাষ্ট্র হিসাবে তারা তাদের পররাষ্ট্র নীতিটা অ্যাপ্লাই করে আসছে সে 1971 সাল থেকে। কারণ 1971 সালে 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি স্বাধীনতার ঘোষণা না দেওয়ার কারণে পাক সেনারা তারা 25শে মার্চ পর্যন্ত তারা প্রচুর সময় পেয়েছে বা এসে পূর্ব পাকিস্তানে আর্মস এবং সেনা আনার কাজে। কিন্তু 7ই মার্চের আগ পর্যন্ত এখানে বাঙালি সেনা বেশি ছিল এবং ইচ্ছা করলে রক্তপাত ছাড়াই দেশ স্বাধীন করা সম্ভব ছিল। তো যাই হোক, 25শে মার্চে হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমি যেটা পড়েছি আর কি, মেজর জলিলের 9 নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা, তার অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইটিতে সেখানে তিনি যে দলিল লিখে গেছেন, সে দলিল আছে যে আওয়ামী লীগের নেতারা তারা ইন্ডিয়াতে তারা চলে যায় এবং সেখানে গিয়ে তারা বিলাস জীবন যাপন করে এবং কার্যত তারা যুদ্ধক্ষেত্রে কোন রকম কোনো ভূমিকায় রাখে না। ইভেন তারা যে সমস্ত টাকা পয়সা বিভিন্ন ভাবে মুক্তিযোদ্ধার টাকা পয়সা উঠানো হয় বা টাকা পয়সা দান পাওয়া যায়, সেগুলো তারা বিভিন্ন ভাবে লোপাট করে। তো যাই হোক, সেখান থেকে মূলত ভারতের পররাষ্ট্র নীতিটাই আছে বাংলাদেশকে তার করায়ত্ত বা তার প্রদেশ হিসাবে তারা ব্যবহার করবে। যেহেতু আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আগে সাম্রাজ্যবাদ নীতি ছিল এক দেশ আরেক দেশকে আক্রমণ করে জায়গা দখল করে নিত। পরবর্তীতে নব্য সাম্রাজ্যবাদ হচ্ছে যে বিভিন্ন উপায়ে এক দেশ আরেক দেশকে তার নিয়ন্ত্রণে রাখবে। সে নব্য সাম্রাজ্যবাদ অ্যাপ্লাই করে ভারত আমাদেরকে তার নিয়ন্ত্রণে রাখছে এবং ভারত এতদিন যাবৎ সফল ছিল। কিন্তু এখানে আপনার যে গণবিপ্লব হয়েছে, যারা শহীদ হয়েছেন তাদের রক্তে যে আজকে নতুন স্বাধীন দেশ, এই স্বাধীন দেশে এসে ভারত এখন ব্যর্থ হয়ে গেছে। আর ভারত এটা করবে আপনার প্রতিবেশী দেশগুলো যেরকম চীনের সাথে বা ভারতের সাথে চীন করছে। চীন তো ভারতের অনেক জায়গা তো তারা নিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে বা তারা সেখানে গ্রাম প্রতিষ্ঠা করছে। তো সেরকম জায়গায় গিয়ে ভারত যেহেতু বড় রাষ্ট্র, তারা তো অবশ্যই চেষ্টা করবে। কিন্তু এখানে আসলে ভারত চেষ্টা করে কখনোই সফল হয় নাই। 2001 সালে বড় বাড়ি প্রথম যে যুদ্ধটা হয় ভারত এবং বাংলাদেশের সে আপনার সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে, সেখানে কিন্তু ভারত শোচনীয় পরাজয় বরণ করে। আর এই 2024-এ এসে যেটি ঘটছে সেটি হচ্ছে যে আসলে আওয়ামী লীগ আর ভারত এক। কারণ এখানে আওয়ামী লীগ ভারতের এজেন্ডাকে বাস্তবায়ন করে এসছে এবং সেটা 1971 সাল থেকে। 1971 সাল থেকে ভারত মুজিব বাহিনীকে আসলে মূলত তৈরি করেছিল পরবর্তী মুক্তিযোদ্ধাকে হত্যা করার জন্য, যারা প্রকৃত দেশপ্রেমিক ছিল। তো সেরকম জায়গায় গিয়ে ভারত আসলে 71 সাল থেকে বাংলাদেশকে তার করায়ত্তের ভিতরে রাখছে এবং শেখ হাসিনার দীর্ঘ যে শাসন আমল, সেই শাসন আমলে সে অনেক ইনভেস্ট করছে বাংলাদেশের ভিতরে, সে আরো গভীরে ঢুকে যাওয়ার জন্য এবং বাংলাদেশের মাধ্যমে সে তার 7 সিস্টারকে নিরাপদ রাখার জন্য সে অনেক ইনভেস্ট করছে এখানে। এবং সে আমাদের এই বাংলাদেশের অনেক অফিসার, আমাদের বাংলাদেশের অনেক আপনার ব্যবসায়ী, অনেককে তারা তাদের এজেন্ট তৈরি করে রাখছে এবং অনেকে এজেন্ট, তারা ভারতের এজেন্ট। এবং এখানে আমরা যারা দেখছি, হাসানুল স্যারের আমি একটা বক্তব্য শুনছিলাম, তো হাসানুল স্যার যেখানে বলছিলেন যে ভারত আসলে বিভিন্ন ভাবে এখানে তার এজেন্ট তৈরি করে রাখছে। বা কারোর আপনার মনে করেন যে মদের সাথে কিছু খাওয়ায় বা তাকে আপনার সে হানি ট্র্যাপে ফেলে বা তার সন্তান ওখানে পড়ে তাদেরকে ট্র্যাপে ফেলে, এভাবে সে তার এজেন্ট তৈরি করে রাখছে আমাদের দেশে। এবং সে তার এজেন্টের মাধ্যমে সে তার স্বার্থে সবকিছু করেছে। সে করেনি কি,
সে আমাদের নদীপথের ব্যবহার করে, সে আমাদের স্থলপথের সে ট্রানজিট নিয়েছে, নদীপথের নিয়েছে, সে নেয়নি কি, সে সবকিছু নিয়েছে, আমরা সবকিছু ভারতকে দিয়েছি। এখন বিষয়টা হচ্ছে যেহেতু এখানে এখন দেশপ্রেমিক নাগরিকদের কথা বলার একটা সুযোগ এসেছে, যেরকম যদি আমরা বলি, আমরা আজকে টক শোতে যারা আছি, যারা আমরা বাংলাদেশে থেকে, আমরা অনেকেই তো কথা বলতে পারিনি, কিন্তু আজকে আমরা অনেকে অনেক কথা বলতে পারছি। সে বলার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে, আর এই পরিবেশটা সম্পূর্ণই ভারতের স্বার্থের বিরোধী। তো এখানে আপনি আরেকটা জিনিস দেখেন, আমাদের এই যে ঝিনাইদহ জেলার মহেশপুরে, ওখানে কিন্তু আপনার প্রায় 5 কিলোমিটার নদী ভারত ব্যবহার করতো, সেখানে বাংলাদেশের লোকজনকে বা সীমান্তের লোকজনকে, তারা বাংলাদেশের লোকজনকে সেখানে নামতে দিত না। তো আমাদের বর্ডার গার্ড তারা কিন্তু, সীমান্তরক্ষী বাহিনী তারা কিন্তু সেটা উদ্ধার করেছে। তো এখানে আসলে এইগুলো ভারত এটা করবে বা করার চেষ্টা করবে, কিন্তু এখানে ভারত কিন্তু অনেক দিক চিন্তা করে, কারণ বাংলাদেশের আপনার একটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে তরুণ কিন্তু 60%, সেখানে আপনার 12 কোটি তরুণ। তো তার ভিতরে দেশপ্রেমিক তরুণ যদি 2 কোটি হয়, তো এই 2 কোটি তরুণের সাথে ফাইট করে কিন্তু ভারতকে আমাদের কিছু করতে হবে। ভারত ঢুকতে পারবে, হাসান স্যারের কথা আমার খুব ভালো লেগেছে, ভারত ঢুকতে পারবে, বাট ভারত কিন্তু যে ঢুকে, কারণ সেনাবাহিনী কিন্তু বেরোনোর রাস্তা না থাকলে, না বুঝলে বা না জানলে কিন্তু সে কখনোই ঢুকবে না। তো ভারত ঢুকবে, বাট ভারত যে বেরোবে সেটা না। তাছাড়া ভারতের 7 সিস্টার সহ অনেক কিছু আছে, যেখানে আমরা অনেক বড় বড় ধরনের ক্ষতি করতে পারি ভারতকে। আর ভারতের সীমান্তে যারা আছে, এরা তো সব মনে করেন চোরা কারবারি। ভারতের সীমান্তে এরা ফেন্সিডিল চোরা কারবারি, এরা মনে করেন যে গরু চোরা কারবারি। এরা বাংলাদেশটাকে নষ্ট করে, এরা কখনোই চায় না যে বাংলাদেশ ভালো থাকুক। আর আছে আপনার এখানে ভারত আছে আপনার ভারতের যে বাহিনী, তারা যে চেষ্টা করেছে, তার সাথে আপনার মদত দিয়ে গেছে এলাকার লোক। আর এটাকে আমি মনে করি না যে আমাদের দেশের জন্য খুব বেশি একটা হুমকির বিষয়। আর ভারত, আমি যেটা নিউজে দেখছি, সেটা ভারত কিন্তু আস্তে আস্তে আগ্রহী হচ্ছে। ভারত কারণ ভারতের বন্ধু হিসাবে বা বন্ধু রাষ্ট্রের সংখ্যা কিন্তু খুবই কমে গেছে ভারতের, এবং ভারতের কিন্তু দ্বিতীয় রপ্তানি দেশ কিন্তু আমরা। আমরা কলকাতায় না যাওয়াতে, ত্রিপুরা না যাওয়াতে সেখানকার ব্যবসা কিন্তু আপনার এখন হুমকির মধ্যে, সেখানে মানুষ কান্নাকাটি করছে। তো সেরকম জায়গায় আমি মনে করি যে আমরা যে রাস্তায় আছি, এটা রাইট রাস্তা, এবং আমাদের আগামী নেতৃত্ব সৎ নেতৃত্ব আসতে হবে। আমাদের সৎ এবং দেশপ্রেমিক নেতৃত্ব যদি আমাদের এখানে আসতে পারে, তাহলে আমরা খুব দ্রুত আমাদের যে অবস্থান যেহেতু আছে। কলকাতার রপ্তানির বিষয়টা যেহেতু আপনি আলোচনায় এনেছেন, বিগত কয়েকদিন ধরে রিপাবলিক বাংলার যেই বিষয়গুলো আমরা দেখতেছি, তাদের অনেকটা এরকম, বাংলাদেশকে ভারত খাওয়াচ্ছে, বাংলাদেশ ভারত থেকে চাল ডাল সব নিয়ে আসতেছে, বাংলাদেশের মানুষের প্লেটে তখনই খাবার আসে যখন ভারত চাল ডাল দিচ্ছে। মানে তাদের বক্তব্যটা এরকম যে তারা অনেকটা আমাদেরকে ফ্রি দিচ্ছে, বা আমরা যে তাদের থেকে কিনে নিয়ে আসছি ওইটা তারা স্বীকারই করছে, অনেকটা দয়া দেখাচ্ছে বাংলাদেশের উপর। এইটা আসলে আপনারা এটাকে মিডিয়া মনোভাবটা কেন হিসেবে, ওনাদের? আপনারা এটাকে মিডিয়া হিসেবে মনে করলাম, এটাকে মিডিয়া হিসেবে মনে করি না। কারণ এটা মিডিয়ার একটা আপনার আইন আছে, একটা কানুন আছে, একটা নিয়ম আছে। আমি নিজেও সাংবাদিকতা করেছি, বা যদি ব্যবসায় ব্যস্ত, তারপরেও করার চেষ্টা করি। তো সেখানে বস্তুনিষ্ঠ সংবাদের কিছু নিয়ম কানুন আছে, যেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। তো তারা কোনো সাংবাদিকতার কোনো নিয়মই মানে না, এবং তারা, আমি মনে করি এটা, তারা যেটা করছে এটা সম্পূর্ণ আপনার, এটাকে কি বলা যায়, এটা মিডিয়া কু করার টাইপের আর কি। হ্যাঁ, এটা আমি করি না। আর এর আছে আপনার বিজেপির আছে, বা বিজেপি বা আমাদের যারা আওয়ামী লীগ আছে, পতিত যারা পলায়নকৃত আওয়ামী লীগ, এরা টাকা পয়সা দিয়ে মনে করেন যে এই চ্যানেলগুলোরে বাংলাদেশের বিরুদ্ধে আপনার আছে গুজব চালাচ্ছে। আর পশ্চিম বাংলার দাদারা তো এরকমই, কিছু পয়সা দিলে টক শোতে এসে মনে করেন যে তার বিরুদ্ধে গান বাজনা সবই শুরু করে দেয়। কারণ আমাদের দেশে সন্ত্রাসীরা যারা যায়, তাদের মধ্যে তাদের তাদের টাকায় কিন্তু ভারতেরা মদ খায়। ভারতের দাদারা তাদের টাকায় মদ খায়, মদ টদ খেয়ে তাদের মনে করেন যে আপনার রহমান রে বানায় দেয় রহিম, তারে বানায় দেয় সাধন, বানায় দেয় তারে ওইখানকার নাগরিকতা, পাসপোর্ট টাসপোর্ট সব দিয়ে দেয়। তো ওগুলো আমার কাছে, আমি ওটা খুব গুরুত্বের ভিতরে নিই না। এবং বহির্বিশ্বে এটাও ক্লিয়ার হয়ে গেছে যে ভারতের যে মিডিয়া, এটা সম্পূর্ণ একটা গুজব মিডিয়া। তারা যাই বলুক না কেন, এখন বিশ্ব মিডিয়া এটা আর মনে করেন খায় না। আর বিজেপি এটা করাচ্ছে, এবং আমাদের আওয়ামী লীগের পিছনে আমি মনে করি যে, যেহেতু আওয়ামী লীগের অনেক টাকা পয়সা তো আছে, তাদের টাকা তোর অভাব নাই, হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে গেছে, এবং তারা সবাই কিন্তু জি, বিভিন্ন আপনার ভারত কিন্তু তারা অভিযান চালাচ্ছে। হ্যাঁ ভাই, একটা ফোন আসছিল।
ভারত কিন্তু আপনার বিভিন্ন জায়গায় তার অভিযান চালাচ্ছে, দিল্লি সহ বিভিন্ন জায়গায়। তো সেখানে কিন্তু পশ্চিম বাংলা এখনো অভিযান শুরু করেনি, বা পশ্চিম বাংলা অভিযান করার পরেও কিন্তু পশ্চিম বাংলা থেকে কিন্তু একজনও অবৈধ কোনো বাংলাদেশিকে তারা কিন্তু অ্যারেস্ট করতে পারেনি। অথচ আপনার বিবিসির যে নিউজ আসছে, আর সেখানে আপনার ভারতের সীমান্তরক্ষী বাহিনী তারাই বলেছে, স্টেটমেন্ট দিয়েছে যে বাংলাদেশে থেকে সে আপনার 5ই আগস্টের এই আন্দোলনের পরে যারা এসছে তারা অধিকাংশ হচ্ছে মুসলমান। আর এই মুসলমান কারা? এই মুসলমান তো আর তো আপনার মনে করেন যে বিএনপি বা জামাতের লোকজন তো আর যায় নাই। তাহলে মুসলমান যারা গেছে তারা তো আওয়ামী লীগের লোকজনই গেছে। এবং এখানে আপনার পশ্চিম বাংলা এবং আসামের মুখ্যমন্ত্রী তারা আপনার আছে অলরেডি তো আপনার ওই যে মমতা ব্যানার্জি, সে তো দাবি করেছেই, সে দাবি করেছে যে বিজেপি আছে বাংলাদেশ থেকে আপনার মোল্লা নিয়ে আসছে, নিয়ে আসে এগুলো দিয়ে আপনার করাবে, ওই যে আপনার ওখানে জঙ্গিবাদ ঘটাবে, হ্যাঁ, পশ্চিম বাংলায়।